জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। যত কাছে আসছে নির্বাচন ততই বাড়ছে দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ। ভুয়া ভোটার তৈরির চেষ্টা চলছে, অভিযোগ বিএনপির। মেকানিজম হলে পালাতে হবে, হুঁশিয়ারি জামায়াতের। উঠেছে পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থানে পক্ষপাতের অভিযোগ। ভোটের মাঠে দলীয় সুপারিশে চাকরির সেই পুরনো ভয়। কেউ আবার বলছে আমরা জিতেই গেছি, ভোট কেবল আনুষ্ঠানিকতা। সব মিলিয়ে কতটা অংশগ্রহণমূলক হতে যাচ্ছে এই নির্বাচন, ক্ষমতার পাল্লা ঝুঁকছে কোন দিকে? আজকের রাজনীতিতে এসব নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, চট্টগ্রাম ১। নাভিদ নওরোজ শাহ আছেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। সবাই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করছেন। মূল আলোচনায় চলে যাই। শুরুটা করছি ফজলে হুদা বাবুলকে দিয়ে। সেটি হচ্ছে ইসির সঙ্গে আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি দেখা করেছেন। সিইসির কাছে তিনি বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন, বেশ ভয়াবহ একটি অভিযোগের কথা তিনি বলেছেন। তিনি বলছেন বিশেষ একটি দল ভুয়া ভোটার তৈরির চেষ্টা করছে। তার আগে তিনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোতে তিনি বলছেন যে সেই বিশেষ দল এনআইডির তথ্য ভোটারদের সংগ্রহ করছে এবং তাদের বিকাশ নাম্বার জোগাড় করার চেষ্টা করছে। এই অভিযোগগুলো সিইসিকে তিনি বলে এসেছেন এবং ভুয়া ভোটার তৈরির চেষ্টা চলছে এমন একটি অভিযোগ দিয়ে এসেছেন এবং পরবর্তীতে গণমাধ্যমকেও সেই অভিযোগের কথা তিনি জানিয়েছেন। আপনার কাছে জানতে চাই, বিশেষ এই দলটি কারা এবং এই চেষ্টাটা তারা কিভাবে করছে? ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে কানেক্ট করার জন্য। ভোটের মাঠের কথা কিন্তু কিছু রটে কিছু বটে। বিশেষ যে দলের কথাটা বলা হয়েছে, এই বিশেষ দলটি কিন্তু দেখুন বিগত বেশ কিছুদিন 15-17 বছর কিন্তু গুপ্তভাবেই ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিটা খুব প্রকাশ্য ছিল। আপনি গুপ্তের বিষয়গুলো আপনি দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আপনি দেখেছেন যে তারা গুপ্তভাবে দলীয় পরিচয় গোপন করে স্কুল কলেজ মাদ্রাসায় তারা ঠিকই চাকরি করতে পেরেছেন, কিন্তু বিএনপির মানুষরা কিন্তু মাঠে ঘাটে যেতে পারেনি, জেলখানায় ছিল, রাজপথে ছিল, পালিয়েছিল, আন্দোলনে ছিল, গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে। আপনি দেখুন যে তারা পুলিশ ডিপার্টমেন্টের কথা বলে একটা, যে পুলিশ ডিপার্টমেন্টের বিষয়টা কিন্তু হ্যাঁ, পুলিশে একটা অপশন আছে যে দীর্ঘদিন থেকে যারা প্রমোটেড হয়নি বা যারা কোনো ভালো অ্যাসাইনমেন্ট পায়নি তাদেরকে ওএসডি করে রাখা হয়েছিল, বঞ্চিত হয়েছিল, তাদেরকে প্রমোটেড করা হয়েছে এবং এদের অনেকেই বিএনপির সময় রিক্রুটেড ছিল। আমি নির্দ্বিধায় আপনাকে বলছি। কিন্তু প্রশাসনের ক্ষেত্রে গত 15-17 বছরে যাদেরকে রিক্রুট করা হয়েছে তারাই কিন্তু এখন ইউনো এবং ডিসির ভূমিকা পালন করছে এবং কথিত আছে কিছু কিছু উপজেলার ইউনো অফিস হয়ে গেছে একটা বিশেষ দলের কার্যালয়, এবং যেসব ডিসিকে একটা আমাদের সামনে একটা মূল্য ঝুলানো হয়েছে যে ডিসিকে লটারির মাধ্যমে করা হলো। এখন কথা হচ্ছে যে ডিসিকে লটারির মাধ্যমে যেভাবে করা হলো, লটারিতে সব ডিসির যদি একটি বিশেষ দলেরই নাম থাকে তাহলে তো তারা তারই ধ্বজাধারী হবে। আমাদের রাজনীতিটা একটু অন্যরকম হওয়া উচিত। সেটা হচ্ছে আমরা যেটা মুখে বলি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, লেভেল প্লেইং, প্রতিযোগিতামূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়া উচিত, সেটাই সবার স্বার্থে আমাদের কাম্য। কিন্তু যখন আমরা দেখুন আমি রাজনীতি করি, আমি রাজনীতির বিভিন্ন অংশগ্রহণ করব এখন, এটাই খুব স্বাভাবিক, কিন্তু সেসব অংশগ্রহণও এখন নীতিমালার মধ্যে নিয়ে আসে। স্টিকার থাকলেও আমাদের অনেক আসনের
শুধুমাত্র ওই দলের স্টিকারের কারণে তাকে শোকজ দেয়া হচ্ছে। আবার অনেক দলের, বিশেষ করে একটি বিশেষ দলের শত শত পোস্টার এখনো টাঙানো, এবং নতুন করে তারা টাঙিয়েছে এই 10-15 দিন হলো বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের ক্ষেত্রে কোনো শোকজ কিন্তু আমরা দেখছি না। 5ই আগস্টের পর বাংলাদেশে যতগুলো আয়োজন হয়েছে, প্রত্যেকটা আয়োজনের দিন শেষে মূল মন্ত্র হচ্ছে বিএনপিকে আন্ডারমাইন করতে হবে, বিএনপিকে ছোট করতে হবে, বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় আসতে দেয়া যাবে না, বিএনপিকে যত ক্ষুদ্রতে ক্ষুদ্র হিসেবে বানানো যায়, এইটাই সমস্ত রাষ্ট্রযন্ত্র করে আসছে। এবং এ কারণেই যথার্থই আমাদের স্থায়ী কমিটির নেতা এই কথাটা বলেছেন। আমি গ্রামে থাকি, এখনো আমি গ্রামে আছি, গ্রাম থেকেই সংযুক্ত হয়েছি। তো আমাদের এটা উনি বলাটা খুবই যথার্থই বলেছেন, কারণ আমরা নিজেরাও যখন নির্বাচনের মাঠে, তখন আমরা দেখেছি আমাদের পান থেকে চুন খসলেই আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, আমাদেরকে বলা হয় এটা নির্বাচনের আচরণ পরিপন্থী। ভাই, নির্বাচনী আচরণ পরিপন্থী কোনটা, এটার জন্য সরকার তো কোনো কর্মশালারও ব্যবস্থা করেনি। আমরা তো রাজনীতিবিদ, আমরা তো মাঠের মানুষ, আমাদের তো মাঠে যেতে হয়, আমাদের মানুষদের কথার উত্তর দিতে হয়। আমরা তো বিএনপি কোনোদিনও কিন্তু ওই আপনার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার রাজনীতি কোনোদিনও করেনি। 86-তেও করেনি, 88-তেও করেনি, 90-এও করেনি। আমরা চাই গণতান্ত্রিক ধারায় আসুক, সবার জন্য সমান সুযোগ থাক, এবং সেখানে প্রশাসনের নিরপেক্ষতাটা আমরা অবশ্যই আমরা আশা করি। আমাদের একজন প্রার্থী কিন্তু খুন হয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা কিন্তু খুন হয়েছে, আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা হচ্ছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। এবং মিডিয়া যেভাবে আমাদের বিরুদ্ধে কাজ করছে, এই মিডিয়া অবশ্য বিএনপির বিরুদ্ধে আজীবন কাজ করেছে, আমরা সেটাকে স্বাগত জানাই, কারণ আমাদের দলের আমার আদর্শই হচ্ছে আপনার সমালোচনা করুন, আপনি আপনার মত প্রকাশ করুন, তাতে সমস্যা নেই। কিন্তু প্রশাসনকে আমরা একটু দেখুন, এখন প্রশাসন যেভাবে বিভিন্ন ভাবে নির্বাচনকে খুব ছোট করার এবং নির্বাচনকে আন্ডারমাইন করার যেসব চেষ্টাগুলো করছে, আচ্ছা বলুন তো, একটা আসনে যদি 4 লাখ 5 লাখ ভোটার থাকে, আপনি 17 বছর আপনি এলাকায় আসতে পারেননি, আপনি 17 বছর গ্রামে ঢুকতে পারেননি, আপনার বাড়িতে থাকতে পারেননি, আপনি কি করে 17 দিনে এই 4 লাখ 5 লাখ ভোটারের কাছে পৌঁছাবেন? আপনি আমাকে মেকানিজমটা কি সরকার দিতে পারে? তাহলে সরকার কোন ধরনের নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে? আপনি দেখুন যে ব্যালট পেপার, আমি একটা আমরা ব্যালট পেপারের বিষয়ে একটু পরে আসছি। ফজলে হুদা বাবুল, আমার প্রথম প্রশ্নের যে উত্তরটা, মূল যে উত্তরটা, এই যে ভুয়া ভোটার তৈরির চেষ্টা কিভাবে করছে, জি, এমন কোনো তথ্য আছে কিনা? দেখুন, রাষ্ট্রযন্ত্র চাইলে অনেক কিছুই করতে পারে। শেখ হাসিনা ও আজাদের সময় কি আপনারা সাংবাদিকরা দেখেন? এটা কি রাষ্ট্রযন্ত্র করছে নাকি বিশেষ কোনো একটি দল করছে? আপনারা তো বিশেষ দলের কথা বলছেন, তারা সেটা কিভাবে করছে? বিশেষ একটি দলই করছে, তো তারা অবশ্যই সেটা প্রশাসনের সহায়তায় করছে, প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে মানে সমঝোতা করে করছে, এমন কিছু বলছেন? হ্যাঁ, অবশ্যই সেটাই করছে। জি, আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট সাইফুর রহমানের কাছে। আপনি তো আলোচনাটা শুনেছেন, বিশেষ দল বলতে আসলে আপনাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, এর উত্তরে আসলে কি বলবেন? না, আমি একদম মনে করি না। আমার দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমি সালাম, আসসালামু আলাইকুম। আমি একদম আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 1 মিরেশাই থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। বাবুল ভাই যে বক্তব্যটা রেখেছেন, আসলে উনার বক্তব্যের দ্বারা আমি কোনোভাবেই বুঝি নাই যে বিশেষ দল হিসাবে উনি বাংলাদেশ জামাত ইসলামীকে বুঝিয়েছেন। কারণ বাংলাদেশ জামাত ইসলামী কখনো ক্ষমতায় ছিল না, এবং যে কর্মকর্তাগুলো এখন নিয়োগ দিয়েছে, যারা এখন কাজ করছে, আপনারা দেখবেন যে জুলাই বিপ্লবের পর জামাত ইসলামী যে ক্ষমতা গ্রহণ করে নাই, বিএনপি কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তারা গ্রহণ করেছে। এখন যে সমস্ত কর্মকর্তাদের বিষয় ওনারা ইঙ্গিত করতে চাচ্ছেন, আমার মনে হয় এখনো এরকম কিছু বলার সময় আসে নাই, কারণ আমাদের কাছে এখনো কোনো তথ্য প্রমাণ আসেনি, মিডিয়া তো আমরা দেখিনি,
বা এরকম কোনো ভোটার কোথায় কিভাবে তৈরি হয়েছে। তবে যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনি দেখুন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর যে নির্বাচন কমিশন সারা বাংলাদেশের ভোটার করা স্টপ করে দিয়েছে, অথচ আমরা দেখলাম একদম সর্বশেষে বিদেশ থেকে তারেক রহমান সাহেব দেশে আসলেন এবং তিনি কিন্তু এই নির্বাচনে নিবন্ধন হলেন এবং তিনি ভোটার হওয়ার জন্য ওটা আইডেন্টি কার্ড পেয়ে গেলেন। অথচ সারা বাংলাদেশে নির্বাচন কমিশনের আন্ডারে যতগুলো নির্বাচনী অফিসার রয়েছে, আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে এই আইডেন্টি কার্ড আমরা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করাতে পারিনি, যেহেতু তফসিল হয়ে গেছে তারা সেই কাজটি করে নাই। আমার মনে হয় বাবুল ভাই এই বিষয়ে একটা ব্যাখ্যা ভালোভাবেই দিবেন যে তারেক রহমানের জন্য কোন আইনে এই কাজটা তারা করেছেন বা আমাদের আইন কিভাবে পারমিট করে। যদি আইন যদি তারেক রহমানকে পারমিট করে, যে নাগরিকদেরকে এতদিন তারা বঞ্চিত করেছে, তাদেরকে আইডেন্টি কার্ড পাওয়ার আবেদন পেন্ডিং রেখে এখনো কোনো আদেশ দেয়নি, অতি শীঘ্র প্রশাসনকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটা হলো, আমি নির্বাচন এখন শুরু হয়েছে, আমরা উৎসবমুখর পরিবেশে সবাই করছি। আমার মনে হচ্ছে যে অভিযোগটা ভুয়া ভোটার এবং আমাদের দিকে ইঙ্গিত করার যে কথাটা বলছেন, আমি কোনোভাবেই সেটা মনে করি না। কারণ জামাত ইসলামী বাংলাদেশ একটি আদর্শের রাজনীতি করে এবং ইতিমধ্যেই তারা তাদের আদর্শ দিয়েই মানুষদেরকে আকর্ষণ করেছে। ভুয়া ভোটার বা ভুয়া ভোট দেওয়া অথবা অন্য কোনো পদ্ধতিতে ক্ষমতা দেওয়ার ইচ্ছে জামাত ইসলামীর আছে, এই কথা আমি মনে করি। তিনি আরো বলেছেন পান থেকে চুন খসলেই শুধু বিএনপির দিকে যাচ্ছে, আর আপনাদের বেলায় কিছুই বলা হচ্ছে না। ইউএনও অফিসগুলো বিশেষ দলের কার্যালয়, সেটিও তিনি বলেছেন। এই বিষয়গুলোতে কি বলবেন? আসলে দেখুন, এগুলো প্রত্যেকটা এলাকায় অঞ্চল ভিত্তিতে বেরি করতেছে। একই অভিযোগ কিন্তু আমাদেরও। আমরা কিছুদিন আগে আমাদের দেখবেন হামিদুর রহমান আজাদ সাহেবের নমিনেশনটা ওনারা বাতিল করলেন, আপিল করি এটা আমাদের কি টিকাতে হলো। দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আপনি দেখবেন যে উনাদের তারেক রহমান সাহেব উনি দ্বৈত নাগরিকত্ব বজায় রেখেই উনার নমিনেশনটা বৈধ হয়েছে, অথচ এরকম আমাদের চট্টগ্রামের ফজলুল হক সাহেবের নমিনেশনটা বাতিল হয়েছে, কিন্তু পজিশন দুজনের সেম। এই অবস্থায় কিন্তু এইভাবে আমার মনে হয় যদি আমরা অভিযোগগুলো করি তাহলে সবচেয়ে বেশি আমরা বিএনপির দিকেই এগুলা পাবো। জামাত ইসলামী সবচেয়ে বেশি এফেক্টেড এবং তারা জুলাই আন্দোলনের শহীদ, আপনি দেখেন হাবিব ভাই শহীদ হয়েছেন, আমাদের শ্রমিক দলের একজন ভাই এই শাহাদাত বরণ করেছেন, সেটাও তিনি বলেছেন। আমি সামগ্রিক দিক থেকে বলছি, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে আমরা এসেছি, যে জুলাই যুদ্ধ হয়েছে, সেখানে কিন্তু আমরা উভয় দল বিএনপি এবং জামাত দুই দলেরই কিন্তু লড়াই এবং সংগ্রামের ফল হলো এটা। তো আমি এই কথা প্রশাসনকে আমি পরিষ্কারভাবে বলবো যে কোনো একপক্ষীয় ভাবে যারা তাদের যাতে করে কোনো ভূমিকা না রাখে। আবার যে বিতর্কিত কাজগুলো ইতিমধ্যে তারা করেছেন, তারেক রহমান সাহেবের এই রেজিস্ট্রেশন বা উনার ভোটার বানানোর জি, এই কথাগুলো আপনি বলছিলেন, আমরা এই উত্তরটা নেওয়ার চেষ্টা করব। আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমি যেতে চাই নাভিদ নওরোজ শাহর কাছে। সেটি হচ্ছে নজরুল ইসলাম খান আজ এটিও বলেছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের কারণ দর্শাতে বলা হয়, অথচ ঢাকাসহ বেশ কিছু বড় এলাকায় অন্য দল আচরণবিধি ভঙ্গ করলেও ইসিকে বেখবর মনে হচ্ছে। অন্য দল থেকে এমন অভিযোগ এতদিন করা হচ্ছিল, বলা হচ্ছিল বিএনপির প্রার্থীরা সুযোগ পাচ্ছে বেশি। এখন বিএনপি বলছে অন্যদের বেলায় ইসি বেখবর আর বিএনপির বেলায় নোটিশ। আপনাদের মূল্যায়ন কি? আপনি কি একটু প্রশ্নটা রিপিট করবেন প্লিজ? প্রশ্নটা হচ্ছে, অন্য দল থেকে এতদিন অভিযোগ করা হচ্ছিল, বলা হচ্ছিল যে বিএনপির প্রার্থীরা সবচেয়ে বেশি সুযোগ পাচ্ছে। এখন বিএনপি বলছে অন্যদের বেলায় ইসি বেখবর আর বিএনপির বেলায় পাঠানো হয় নোটিশ। আপনাদের মূল্যায়ন কি এবং ভোটের মাঠে কি দেখছেন? ভোটের মাঠে আমরা এটিই দেখছি যে অবশ্যই বিএনপির প্রার্থীরা একটু বেশি সুযোগ পাচ্ছে। এবং আপনারা যদি দেখেন যে সম্প্রতি জনাব তারেক রহমানের উত্তরবঙ্গ সফর যেন উনি না করেন, সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। তো এরকম কিন্তু নজির আমরা অন্য প্রার্থীদের বেলায় আসলে দেখতে পাইনি। কারণ সাধারণত দেখা যায় যে আচরণবিধি ভঙ্গের পর ইসি একটা নোটিশ পাঠায়, অথবা কেউ কমপ্লেন করলে সেটার এগেনস্ট একটা অ্যাকশন নেওয়া হয়। কিন্তু তার আগে অনুরোধ করা, আমার কথা হচ্ছে অবশ্যই জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান
তার একটা আলাদা জায়গা বাংলাদেশের রাজনীতিতে আছে, কিন্তু একইভাবেই কি নির্বাচনের ক্ষেত্রে তো একইভাবে সকল প্রার্থীকে ট্রিট করার কথা। তো এই সুযোগটা কি কখনো অন্য প্রার্থীদের ক্ষেত্রে দেখেছেন, বা আপনারা আমার সহ আলোচকরা আছেন তারাও যদি উদাহরণ দিয়ে দেখাতে পারেন যে অন্য প্রার্থীদের আচরণ বিধি ভঙ্গের আগে ইসির পক্ষ থেকে সতর্ক করা বা অনুরোধ করা? তো এটি তো একটি বড় আচরণবিধি ভঙ্গের আগে অন্য প্রার্থীদের বেলায় এরকম ঢাকঢোল পিটিয়ে ওরকম তো নিউজ হয়নি, সেটা তো ইসির কান পর্যন্ত যায়নি, সেক্ষেত্রে কি বলবেন? বিএনপিকে যে একটা আলাদা করে যে আগামী সরকারে তারাই আসছে এটি দেখানোর একটি প্রচেষ্টা করা, এটা কিন্তু একটা সফট সিগন্যাল সব জায়গাতেই যে আগামী সরকারে তারা আসবে। তাহলে কিন্তু খুব আলাদা করে যে নির্দেশ দিতে হয় যে নির্বাচন আপনার এক পক্ষের দিকে হেলে যাক, এই ধরনের কাজ করুন, সেটাও না। একটা সফট সিগন্যাল দিলে সারা দেশের প্রশাসন এবং বিশেষ করে ঢাকার বাইরে যে প্রশাসন থাকবে বা নির্বাচনের কাজে যারা নিয়োজিত থাকবে, নির্বাচন কমিশনের আন্ডারেই যারা থাকবে, তারাও যে এক পক্ষে হেলে পড়বে না এ বিষয়টা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। এটা আপনার উত্তর। আমি আপনাকে মাঝখানে একটি প্রশ্ন করেছি, সেটা হচ্ছে আপনি কম্পেয়ার করছিলেন, আমি বলছিলাম যে আচরণবিধি ভঙ্গের আগে এই ধরনের ঘটনা ঘটবে এমন ফলো করে নিউজ হওয়া অথবা জানাজানিটাও হয়নি অন্যান্য প্রার্থীদের বেলায়। জি, সেটাও ঠিক, কিন্তু মানে এরকম ফলো করে নিউজ করাটা কি মানে যুক্তিসঙ্গত কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকেই। এবং আপনি বলেছিলেন যে আমরা মাঠ পর্যায়ে কি দেখছি, আমরা মাঠ পর্যায়ে একই জিনিসই দেখতে পাচ্ছি। আমি আমার নির্বাচনী আসনের কথা যদি বলি, আমি নিজে নির্বাচন করছি না, কিন্তু যখন কাজ করছিলাম আমরা তখনও দেখতে পেয়েছি যে আমাদেরকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে, বা আমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সতর্ক না, মানে যখন আমরা নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের সাথে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ করতে হয়েছিল তখন তারা আমাদেরকে বলেছিলেন। অথচ আমরা প্রায় প্রতিদিনই দেখেছি যে বিএনপির প্রার্থীরা মিছিল করছেন, বড় বড় একটা শোডাউন দিচ্ছেন, কিন্তু তাদেরকে কখনোই সতর্ক করা হয়নি। তো আমার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তাই বলে যে বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুটা হলেও পক্ষপাতমূলক আচরণ করছে। আচ্ছা, আপনার আসনে বিএনপির প্রার্থীকে? আমার আসনে হচ্ছে জনাব মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6। আচ্ছা, তিনি কি বেশি সুবিধা পাচ্ছেন, অথবা আপনি এবং আপনারা কতজন আছেন আপনারা তার চাইতে বেশি বঞ্চিত? না, এখন আমি তো নির্বাচন করছি না, আমার আসনে 11 দলীয় জোটের প্রার্থী এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। কিন্তু আমি তো বললাম যে এটা আমি বলেছি যে 29 তারিখ যে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ ডেট ছিল তার আগের পরিস্থিতিটা আমি বললাম। তো এখনো যে অবস্থার খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে তা না, বরং তারা তো ফলো করে বিভিন্ন জায়গায় তাদের সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন, প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জি, আপনাকে ধন্যবাদ। হাসান আল মামুনের কাছে যেতে চাই। প্রশ্ন আলাদা নয়, একই প্রশ্ন, আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। এখানে শুরুতেই যে প্রশ্নটি এসেছে, সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে প্রশাসন কার পক্ষ নিচ্ছে। বিএনপি বলছে যে প্রশাসন জামাতের পক্ষ নিচ্ছে, এদিকে জামাত ইসলামও বলছে যে আসলে প্রশাসন বিএনপির পক্ষ নিচ্ছে। তো এর মাঝে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আজকের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি এসেছে এবং আমরা নিউজের মাধ্যমে দেখেছি, যেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে যে একটি ঘটনা ঘটেছে, সেখানে আমরা দেখেছি যে জামাতে ইসলাম ঠিক আওয়ামী লীগের কায়দায় দেশ দখলের চিন্তা করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি জসিমউদ্দিন খান, তিনি তার মেয়েকে 12তম মেধা তালিকায় স্থান পাওয়া সেই মেয়েকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিনান্স ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন, কিন্তু তার উপরে প্রথম থেকে 11তম পর্যন্ত যারা ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আর আমরা এটি জেনেছি যে জনাব শামীমউদ্দিন খান হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী শিক্ষকদের তিনি পপুলার কিংবা জনপ্রিয় সেখানে বা পরিচিত। এছাড়াও আমরা দৈনিক প্রথম আলোতে দেখেছি যে বিগত 15 মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 250টির মতো নিয়োগ হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী সকল ক্ষেত্রেই এখানে যারা নিয়োগ পেয়েছেন প্রত্যেকেই জামাতে ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে অভিযোগ পাওয়া গেছে। তো এই যে বর্তমান প্রশাসন কিংবা এই যে বিশ্ববিদ্যালয়গুলো জামাতে ইসলাম দখল করেছে বা শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, সচিবালয় দখল করেছে, এবং এই যে অনৈতিকভাবে তারা নিয়োগের মাধ্যমে তারা সেখানে আমরা দেখেছি স্পষ্টভাবে আজকে এসেছে, এটি আপনার চোখেও পড়ার কথা, তারা এই কাজটি করেছে। আগামী দিনে তারা আসলে কি করতে চাচ্ছে এবং
বিএনপির যে অভিযোগ কিংবা অন্যান্য যে অভিযোগগুলো আসছে, আসলে প্রশাসন অনেকটাই জামাতের দিকে হেলে পড়ছে বলে আমার মনে হচ্ছে। জি, এই উত্তরটা নিব অ্যাডভোকেট সাইফুর রহমানের কাছ থেকে। অ্যাডভোকেট সাইফুর রহমানের কাছ থেকে জানতে চাইব এর উত্তর। হাসান আল মামুন যে প্রশ্নগুলো করলেন অথবা তিনি যে অভিযোগগুলো করলেন এর উত্তর। আসলে উনি কোন নিউজের রেফারেন্স দিয়ে বলেছে, নিউজটা কিন্তু আমি ওভাবে দেখতে পারি নাই, যেহেতু আমি আসলে সারা দিনে নির্বাচনী কাজে গণসংযোগ। তবে আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি কোথাকার ছাত্র আমি তো সেটা জানি না। তিনি ওখানকার একটা এক্সাম্পল বিশ্ববিদ্যালয় দিয়েছেন এবং থেকে- এক্সাম্পল দিয়ে তিনি জেনারেলাইজড করে যেটি বলেছেন সেটি হচ্ছে সচিবালয়, শুধু ক্যাম্পাসই না, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখল করেছে জামায়াত। এটিকে নিয়ে আপনি কি বলবেন? এখন আপনি দেখুন, আমি তো সুপ্রিম কোর্টের আইনজীবী, এখন সুপ্রিম কোর্টের আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে, সেখানে জামাতের কতজন নিয়োগ দিয়েছে, বিচারপতি নিয়োগ হয়েছে, সেখানে কতটুকু জামাতের সংশ্লিষ্টতা আছে। এরপরে আমি আমার শুধু কর্মক্ষেত্র যেটা, সেটা নিয়ে যদি আমি আমি বিবেচনা বলছি করি, যে তাহলে মেধা একটু তালিকা শুনেন, থেকে 11 জনকে বাদ দিয়ে 12তম একজনকে জামাতে ইসলামের যে প্রবিসি তার মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি সেই বিষয়টি বলেছি। শুনেন, আমি বলছি যে গণহারে আপনারা যে অভিযোগটা জামাত ইসলামের দিকে নিয়ে যাচ্ছেন, আমি তো উদাহরণটা দিতে চেয়েছি, বিশ্ববিদ্যালয়ের দিকে তো আসতেছি ভাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহুত রক্ত লড়াই সংগ্রাম করার পরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে। এর আগে যত বিসি ছিল বা যত প্রশাসন ছিল, আপনি আওয়ামী লীগের আমলে জামাতের তো অ্যাপয়েন্টমেন্ট পাইছে, আপনি তো দেখাতে পারবেন? বা অন্য দলের আমলে কাউ কোনো টিচার নিয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে কাউ কি শিক্ষা নিয়োগ আওয়ামী করা লীগের হয়েছে? আমলে আওয়ামী লীগের এখন এই অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ পাইছে, এতে প্রক্রিয়ায় তো কোনো সমস্যা নেই। আমি বলছি, এই সমস্যাটা নিয়োগ হচ্ছে প্রক্রিয়া আপনারা কি নিয়ে আওয়ামী লীগের স্টাইলে আমি- সেইভাবেই আবার নিয়োগ দিতে চান কিনা, মেধাবীদেরকে আমি সেটা বলছি না, একটু করতে হবে প্লিজ। জি, আমার কথাটা অ্যাডভোকেট শেষ সাইফুর করি। রহমানকে একটু বলতে দিবেন। আমার হাসান আল মামুন, বক্তব্যটা হলো এই, হাসান আল যে মামুন একটু নিয়োগ বলতে দিবেন। সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় অথরিটি কোন সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আগে আমি এটা তার পক্ষ বা বিপক্ষে আমি কিছু বলতে পারবো না, কারণ এই সম্পর্কে আমার কাছে পূর্ণাঙ্গ নলেজ নাই, আমার কথা। দ্বিতীয় কথা হলো, এরকম নিয়োগের সংক্রান্ত ইতিহাস আমাদের কাছে জানা আছে, যারা প্রশাসনে ছিলেন। এখন সকল নিয়োগগুলো দেখলে আপনি দেখবেন ফার্স্ট ক্লাস ফার্স্ট সে নিয়োগ পায় নাই, থার্ড ক্লাস ফোর্থ ক্লাস বা অন্য আরো কম মেধার লোকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়েছেন বিভিন্ন সময়। এই জন্য এটা যদি আপনারা এরকম অভিযোগ করেন, তাহলে আমি বলবো এটা অবশ্যই তদন্তের দাবি রাখে। যদি এরকম এক অনৈতিক ঘটনা, অন্তত এজ এন অ্যাডভোকেট আমি সাপোর্ট করতে পারি না। আমি শুধু এটাই বলবো, আপনাকে অথরিটি থেকে বক্তব্য আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরে আমরা আমাদের বক্তব্য দেব। জি, আপনার উত্তরটা পেয়েছি। আমি আবার ফজলে হুদা বাবুলের কাছে যেতে চাই। যেই প্রশ্নটা একই সঙ্গে উঠে এসছে সেটি হচ্ছে, পোস্টাল ব্যালটে বিভিন্ন দেশে প্রবাসীরা ভোটার হয়েছেন, তাদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নজরুল ইসলাম খান। তিনি এটা সিইসিকে জানিয়েছেন। এও বলেছেন ইসি মনে হয়েছে বিষয়টা খেয়াল করেনি। রেফারেন্স দিয়ে বলেছেন 5 কলাম 14 লাইন। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে, অ্যালফাবেট অনুসারে সাজানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছা করেই এমনটা করেছে। আমরা পোস্টাল ব্যালটের যেটা দেখছিলাম, যদি এটাকে পোস্টাল ব্যালট ধরি, এই পাশে উপর থেকে দাঁড়িপাল্লা আর ঠিক ভাঁজ যেটি আছে, সেই ভাঁজের এইখানটাতে পড়েছে ধানের শীষ। আমরা যদি 4 ভাঁজ করি তাহলে শুধু দাঁড়িপাল্লার এই অংশটাই দেখা যায়। এটা তিনি অবশ্য ইসিকে নিজেও দেখিয়েছেন রেফারেন্স সহ। জানতে চাই, সংশ্লিষ্ট কর্মকর্তারা ইচ্ছা করে যদি এমনটা করে থাকেন তাহলে লাভটা কাদের? আনমিউট করে কথা এইটা বলুন। না, ধন্যবাদ। শুধু এইটা না, পরের পেজটা এতেও ওই শুরুতেই কিন্তু হাত পাখা দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আসলে প্রশ্নের দাবি রাখে। আমার এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে, সেটা আমার উত্তর অবশ্যই দিতে হবে। আজকের সহ আলোচক অ্যাডভোকেট সাইফুল ভাই যে কথাটা বললেন যে তারেক রহমান এসে নিবন্ধিত হলেন কিভাবে, আইনের ঊর্ধ্বে কিনা। আচ্ছা সাইফুল ভাই, 2011 সময় তারেক রহমানকে যখন এরা এই আধিপত্যবাদীরা অত্যাচার করলো, নির্যাতন করলো, দেশান্তরিত করলো, কোন আইনের আইনে এবং কোন আইনের বলে তাকে মামলা দিল? তো যে আইনের মামলা টিকে না, সে আইনে তো তার তো সেটা ইন্ডেমনিফাই হওয়ার যোগ্যতা আছে, নাম্বার 1। আবার মনে হয় আপনি অ্যাডভোকেট মানুষ। নাম্বার 2 হচ্ছে, তারেক রহমান এমন একজন মানুষ, পৃথিবীতে এই
মানে ক্রাইটেরিয়ার মানুষ খুব বিরল। তার বাবা ছিলেন এদেশের স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার, বীর উত্তম। আমার চেহারা কি খুব হাস্য? আপনি তো ইসলামী রাজনীতি করেন, আপনার এই হাসিটা একটা আল্লাহ মানে কি বলে আশরাফুল মাখলুকাত থেকে দেখে এভাবে হাসি দেওয়াটা ভালো না সাইফুল ভাই। যে কথাটা বলছি সেটা না হচ্ছে সরি ভাই, আমার এখানে আরো অনেক লোকজন আছে, আমি অন্য বিষয়তে হাসি, আপনার কথার কারণে হাসতেছি, বিষয়টা এমন না, আপনি ওভাবে নিয়েন না প্লিজ। ভাই হুজুররা অনেক ঘুরান ফিরান করতে পারে। যাই হোক, নেক্সট পয়েন্টে আসি আমি, আমার পয়েন্টটা আমি বলতে দেন। সেটা হচ্ছে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া রাষ্ট্রপতির সন্তান, সেনাবাহিনীর প্রধানের সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান, সেক্টর কমান্ডারের সন্তান, বীর উত্তমের সন্তান। তারেক রহমান 3বারের প্রধানমন্ত্রীর সন্তান। তারেক রহমানের নেতৃত্বে 17 বছর, আপনি যে কথাটা বলেছেন যে 2 দলের লড়াই সংগ্রামে এসেছে, আমি আপনার সাথে একমত না। এখানে শুধু বিএনপি বা জামাতের লড়াই সংগ্রামে রেজিমের চেঞ্জ হয়নি। এই আন্দোলন শুধু আমার দল আর আপনার দলের ছিল না, এই আন্দোলন অনেক রাজনৈতিক দলের পার্টিসিপেশন ছিল এবং এই আন্দোলনে সকল জনতার ছিল। সেটা রিক্সাওয়ালারও ছিল, শিশুও এখানে জীবন দিয়েছে, ছাত্ররা দিয়েছে, সকল ছাত্র সংগঠন ছিল। শুধু আপনার সেই আপনারা যে আপনার ছাত্র সংগঠন যেখানে গুপ্ত অবস্থায় ছিল শুধু তারা ছাড়া, এই যে অবস্থাটা, তার বিনিময়ে আমরা 24-এর গণ অভ্যুত্থান পেয়েছি। দয়া করে এটাকে গ্লোরিফাই অন্যভাবে করবেন না। দ্বিতীয় যে কথাটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যখন বললেন যে ওনার সফর, আমার আরেক সহ আলোচক যখন বললেন ওনাকে এটা বলা হয়েছে, দেখুন জনাব তারেক রহমান তার ব্যক্তিগত সফরে এবং একজন জুলাই যোদ্ধার কবর জিয়ারত করতে উনি যাবেন। এখানে কোনো পরিষ্কারভাবে বলা ছিল কোনো নির্বাচনী প্রচারণা হবে না, বরঞ্চ একজন সরকার, একটা সরকার একজন নাগরিকে বাধাগ্রস্ত করেছে, তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছে। আমি বলবো তার ব্যক্তিগত সফর ছিল এটা, এবং সেটা জুলাই যোদ্ধার কবর জিয়ারত ছিল। এই সফরকে বাতিল করেছে এবং বিএনপি একটা গণতান্ত্রিক দল, বিএনপি একটা পরমত সহিষ্ণু দল, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল দল হিসেবেই তাদের সেই অনুরোধটা মেনে নিয়েছে। এটা একজনের ব্যক্তির প্রতি একটা রাষ্ট্রের আমি মনে করব জুলুম, যেটাকে উনি গ্লোরিফাই করছেন আরেকভাবে। ভাই তারেক রহমান গত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে যে জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশের রাজনীতিতে যে জীবন দিয়েছে, উনি যে মানে যুগপৎ আন্দোলনের সাথে মানুষগুলোকে নিয়ে যে আন্দোলনে যে ভূমিকা রেখেছে, এটা কিন্তু ছাত্ররাও স্বীকার করেছে, এটা আপনার জামাতে ইসলামও স্বীকার করেছে, সবাই তাকে এই ব্যাপারে অ্যাকসেপ্ট করেছে। আর উনি আসছেন ভোট দিবেন, উনি ভোট ইলেকশন করবেন, এইটুকু আপনাদের সহ্য হচ্ছে না। আর এর সাথে আপনি অন্য আরেকটা কি বলে প্রশাসনের বিষয় বা ওই যে কি বলে ভোটার লিস্টের বিষয়, কিংবা ওই চিটাগঙ্গের একজন তথাকথিত জামাতের এমপি যিনি জুলুম করে, যার বিরুদ্ধে আসলে রাষ্ট্রের মামলা করা উচিত ছিল, তাকে মামলা পর্যন্ত করেনি। এখানে জামাতে ইসলাম রাষ্ট্রবিরোধী অনেকগুলো কাজ কন্টিনিউয়াসলি করে গেছে। একসময় তাহের সাহেব বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে, এখানে এই হচ্ছে, রাষ্ট্র কিন্তু তাকে কোনো সতর্কতাও পর্যন্ত করেনি। এখানে জামাতে ইসলাম এই 5ই আগস্টের পর যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, যেভাবে তার আপনি বিচারের কথা বললেন, আরে ভাই কথাই কথাই তো জামাত এখন কোর্টে যায়, পিপি তাদের, সবকিছু তাদের। আমাদের না একজন ছিলেন, উনিও তো পদত্যাগ করেছে, সমস্ত কোর্ট আপনাদের। আজকে আপনারা যেভাবে ওই কি আওয়ামী লীগকে যে পিসিতে টাকা দেন, আপনারা যা করেন এখন, এটা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আপনারা আসলে কোনো জাস্টিস করছেন না, বরঞ্চ ফজলুল হুদা বাবুল, শেষ করতে হবে। আপনারা জামাতে 4 জনই ইসলামকে থাকবেন নিয়ে, আমাদের সঙ্গে। জামাতে এই অংশে যেতে চাই শুরুতে হাসান আল মামুনের কাছে। সেটি হচ্ছে নুরুল হক নূর গতকাল নির্বাচনী এলাকায় বললেন আমরা জিতেই গেছি, 12 তারিখ শুধুমাত্র এক আনুষ্ঠানিকতা মাত্র। কিভাবে আপনারা বুঝলেন যে আপনারা জিতে গেছেন? দেখুন, নির্বাচনটি আসলে ফ্যাসিবাদী আমল শেষ হওয়ার পর
নতুন একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি। সেই নতুন বাংলাদেশে আমরা দেখেছি যে আসলে আপনার আমরা গণ অধিকার পরিষদ, তারপর আপনার জুনায়েদ সাকিব ভাই, সাইফুল হক ভাই, আন্দালির রহমান পার্থ সহ যারা যুগপথে আন্দোলনে শরিক ছিলাম, আমরা বিএনপির সাথে আসন সমঝোতায় এই নির্বাচনে অংশগ্রহণ করছি। তো এই নুরুল হক নূর এই কথাটি বলেছেন এই প্রেক্ষাপটে যে গত 10 থেকে 12 দিন আগে দৈনিক প্রথম আলোতে যে একটি পরিসংখ্যান আসে, সেই পরিসংখ্যানে দেখা যায় যে বিএনপি সংখ্যাধিক্যের আসন অর্থাৎ 200-রও অধিক আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে নুরুল হক নূর এই মন্তব্যটি করেছেন যে আগামী দিনে আমরা জয়ের পথেই আছি। সেই নির্বাচনটি বিএনপির জন্য, বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল এবং বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে, তো সেই জায়গা থেকে নুরুল হক নূর এই মন্তব্যটি করেছেন যে নির্বাচনটি জাস্ট বিএনপির জন্য আনুষ্ঠানিকতা মাত্র। তো এটা সেই আগের ওই 3 নির্বাচনের মতো হয়ে গেল না কাইন্ড অফ কথাটা, কমিউনিকেশনটা? না, এটা কমিউনিকেশনের বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা যারা নির্বাচন করছি প্রত্যেক প্রার্থী কিন্তু আসলে বুঝতে পারেন যে তার আসনে তার জনপ্রিয়তা কতটুকু বা সেখান থেকে সে পাশ করে আসতে পারবে কিনা। এরপরে আপনি যদি জরিপ দেখেন, জরিপ যদি আপনাকে বলে দেয় যে না আসলে এই জরিপে এই অবস্থান। আরেকটি বিষয় হচ্ছে না, তাহলে জরিপের কথাই যেহেতু বলছেন, আমি তাহলে গতকালও এরকম আরেকটা জরিপ বেরিয়েছে, যেই জরিপে দেখানো হয়েছে শুধুমাত্র 1.1%-এর ব্যবধান বিএনপি এবং জামায়াতের মধ্যে। সেই জরিপটাকে নিয়ে কি বলবেন তাহলে? না দেখুন, প্রথম আলো একটি স্বীকৃত এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি পত্রিকা, তাদের একটি জরিপ আর হচ্ছে অনলাইন ভিত্তিক অন্য কোনো প্ল্যাটফর্মের জরিপ, দুটাকে আমি কখনোই একসাথে মিলাবো না। কারণ এই ফেসিবাদী আমলেও আমরা সবসময় প্রথম আলোর উপর বিশ্বাস রেখেছি এবং প্রথম আলো অথেন্টিক নিউজ করে এটি সারা বাংলাদেশের মানুষ। আপনার উত্তরটা পেয়েছি, আপনি যেটা বলছিলেন প্লিজ কন্টিনিউ। করে একটি নেগেটিভ তৈরি করা হলো যে যেখানে ভোটের সংখ্যানুপাতিক দেখা হলো যে খুব অল্প ব্যবধান। এটি আসলে সারা দেশের ভোটের আসন কেন্দ্রিক যে ভোটের হিসাব সেটির সাথে কোনোভাবেই মিলবে না। যেমন আমার বাড়ি হচ্ছে নেত্রকোনায়, আমরা যদি দেখি যে বৃহত্তর ময়মনসিংহে এবং ঢাকা বিভাগে আপনি যে আসনগুলো রয়েছে 90টির মতো আসন রয়েছে, এই 90টি আসন থেকে আপনি 80-র উপর আসন হচ্ছে বিএনপি জয়লাভ করবে। সুতরাং বিভিন্ন এই আপনার আসন ভিত্তিক যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে বলা যায় যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। জি, আমরা যেতে চাই নাভিদ নওরোজ শাহর কাছে। সেটি হচ্ছে বগুড়ার একটি ঘটনা। আপনি নিশ্চয়ই জানেন, জাতীয় পার্টির কার্যালয় দখল করে গবেষণা কেন্দ্র বানানোর একটি চেষ্টা হয়েছে। সেখানে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে সেখানে যে দুটি ব্যানারের মতো কিছু একটা সেখানে লাগিয়ে দেওয়া হয়েছিল, গবেষণা কেন্দ্রের কথা বলা হয়েছে এবং পরবর্তীতে একটা জিডিও করা হয়েছিল। এইটা আসলে কেন, মানে কেন এইসব করছে এখন? জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে রাজনৈতিক দলের অফিস দখল কি আপনাদের ওই আন্দোলনের মূল স্পিরিটের সঙ্গে পরিপন্থী নয়? অবশ্যই মূল স্পিরিটের সঙ্গে পরিপন্থী। এবং আমরা বিগত সময়েও যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে বা আমাকেও যখন ব্যক্তিগতভাবে আপনাদের চ্যানেলে আরেকবার জিজ্ঞেস করা হয়েছে জুলাই যোদ্ধা পরিচয় নিয়ে, আমরা কিন্তু স্পষ্ট করেছি যে জুলাই যোদ্ধা কখনো কোনো ব্যক্তির আলাদা কোনো পরিচয় হতে পারে না। কারণ বাংলাদেশের আমরা বিশেষ করে প্রায় আপামর জনসাধারণই কিন্তু জুলাইতে রাজপথে নেমেছিল, জুলাইয়ে তাদের সকলেরই অংশগ্রহণ ছিল। জুলাইয়ে যারা আহত আছেন তাদেরকে আমরা জুলাই আহত যোদ্ধা বলে সম্মান করি, কিন্তু জুলাই যোদ্ধা পরিচয় নিয়ে যদি কেউ তাদের কোনো মানে স্বার্থসিদ্ধি করতে চায়, এটাকে কিন্তু আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি এবং এটির সমালোচনা করেছি। এবং আমার শ্রদ্ধেয় সহ-আলোচক যিনি বিএনপি থেকে এসেছেন তিনিও কিন্তু বললেন যে জুলাইতে তো শুধু বিএনপি জামায়াত নয়, দেশের অনেক সাধারণ মানুষের অংশগ্রহণ করেছিল, অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। সুতরাং এটি কিন্তু সবসময় যদি এনসিপির দিকে এই ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে জুলাই যোদ্ধা পরিচয় তারাই কাজটা করছে, এটার দায় কি আমাদের কিনা বা আমরা এদিকে কি বলবো, আমরা সবসময় বলেছি যে আমরা এই ধরনের কাজের বিরোধিতা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে বলবো এই ধরনের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু যখন ঘটনাগুলো ঘটে যায় তখন আমরাও দেখেছি, যখন আমরাও এই বিষয়গুলো নিয়ে ক্রস চেক করার জন্য ফোন দিই, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, বিশেষ করে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি, আমরা একটা কমন উত্তর পাই। সেই কমন উত্তরটা হচ্ছে যে এনসিপির আবার কেউ রিকোয়েস্ট করে বসবে না তো, এমন প্রশ্ন করে। এখনো পর্যন্ত আছে এই বিষয়টা, তারা ভয় পায়।
এটা অবশ্যই খুবই নিন্দনীয়। যদি আমাদের কাছে এরকম কোনো অভিযোগ এসে থাকে তাহলে আমরা অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট সাইফুর রহমানের কাছে আরেকবার যেতে চাই। সেটি হচ্ছে, জামায়াতের আমির বলেছেন গতকাল মেকানিজম করলে পালানোর কথা বলেছেন তিনি, পালানোর যে হুঁশিয়ারি, পালাতে হবে এটা বলেছেন। আপনাদের কাছে কি কি মেকানিজমের তথ্য আছে? দেখুন, এগুলা রাজনৈতিক ভাবে অনেক বক্তব্য আসে, তবে যেটা ট্রেন্ড আপনাকে বুঝতে হবে, কেউ যদি দখলদারিত্ব করে, জোর করে থাকতে চায়, জোর করে কারো অধিকার হরণ করে, জোর করে জায়গা দখল করে, জোর করে নির্যাতন চালায়, মানুষ খুন করে, হত্যা করে, দলীয় কর্মী হত্যা করে, এদের কিন্তু ট্রেন্ডটাই হলো তারা একটা নির্দিষ্ট সাডেন পিরিয়ড পর্যন্ত ক্ষমতায় থাকতে পারলেও আপনারা কিন্তু থাকতে পারবে না। এই পরিণতিটার কথাই কিন্তু জামাত নেতৃবৃন্দ বারবার রাজনৈতিক নেতাদেরকে স্মরণ করে দিচ্ছে, যে ফেসিবাদী আচরণ যেটা আগে হয়েছিল তারা কিন্তু শেষ রক্ষা হয় নাই। এখন যারা নতুন ফেসিবাদের জন্ম দিচ্ছে বা নতুন করে তারা দখলদারিত্ব শুরু করেছে, এটা তো পরিষ্কার। নিজ দলের নেতারাই বলছেন, আজকে তারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তারাও কিন্তু পরিষ্কার বলছেন কি কারণে তারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, এবং যে তাদের বাংলাদেশের যে বর্তমান যে এই রাজনৈতিক দলগুলোর যে পজিশন সেটা উল্লেখ করে জামাত ইসলামী নেতৃবৃন্দ এই কথাগুলো বলেছেন। কারণ জনগণ তো লড়াই করা শিখে গেছে। আপনি মনে করেন ফ্যাসিস্টদের সাথে কি ছিল? সৈন্যবাহিনী ছিল, আর্মিরা ছিল, বিডিআর কে কাজে লাগিয়েছে, সমস্ত শক্তি কাজে লাগিয়েছে, ছাত্ররা কাজে লাগিয়েছে, অস্ত্র ইউজ করেছে, পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের ফুল সহযোগিতা আছে। এখন কিন্তু যারা নব্য ফেসিবাদে জন্মগ্রহণ করে বাংলাদেশকে ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এদের সাথে দেখবেন আলটিমেট জনগণও থাকবে না, প্রশাসনও থাকবে না, কেউ থাকবে না, কিন্তু তাদের ফালানো ছাড়া কিন্তু আর কোনো রাস্তা থাকবে না। ফ্যাসিবাদের দিকে কারা নিয়ে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে এবং কি কি দেখে আপনার মনে হচ্ছে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে সবকিছু? আমি তো স্পেসিফিকেশন করার কি দরকার আছে এতদিন পরে? এখন তো ভাই ইলেকশন চলছে, আমি একজন প্রার্থী, আমাকে দিয়ে এগুলো মেহরবানি করে বলাবেন না। আপনারা পত্র পত্রিকা সহ এগুলো এস্টাবলিশ। জি, আমি বুঝতে পেরেছি। আপনাকে আরেকটা প্রশ্ন করি তাহলে, ভোট দিয়ে সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে। বেশ কদিন ধরেই এই আলোচনাটা চলছিল যে জামায়াতের, আপনারা বলছেন যে এবার মা বোনেরা আপনাদেরকে বেছে নিবে, এটা আপনাদের বিশ্বাস, আত্মবিশ্বাস। আবার আপনাদের কোনো প্রার্থীর মধ্যেই আপনারা কোনো নারীকে রাখেননি। এটার জবাবে আমরা পেয়েছি ভোট দিয়ে সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে, এটাও আবার আপনারা বলছেন। কেমন সুযোগ লাগে নারীদেরকে প্রার্থী করতে? দেখুন, বাংলাদেশের জামাত ইসলামী কিন্তু যে প্রার্থীগুলো দিয়েছে এগুলা কিন্তু জামাতের আমির বা কেন্দ্রীয় কমিটির একক সিদ্ধান্তে নয়। এখন নারীদের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ জামাত ইসলামী যে প্রিন্সিপালটা মেনটেন করে তার একটা ধারাবাহিক অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে। জামাত ইসলামী কোন আসনে নারীকে দিবে, যে আসনে কোনো নারী যদি ইতিমধ্যে তার ওপেন কোনো কার্যক্রম পরিচালনা না করে, কোনো স্থানীয় নির্বাচনে না যায়, প্রকাশ্যে জনসভায় বক্তব্য না দেয়, এমন কোন নারীকে জামাত ইসলামী যদি মনোনয়ন দেয়, তাহলে কি ওখান থেকে তিনি জিতে আসতে পারবেন? একটা প্রশ্ন থাকে। এই নারীদেরকে আপনারা প্রস্তুত করেননি এতদিন, অথবা এই যে বলা হয় যে নারীদের ব্যাপারে যে জামায়াতের বিষয়ে যত অভিযোগ, এগুলো কি তাহলে সত্য? আপনাদের তো প্রস্তুত করতে হবে, তাই না? কোথায় জামাত তো নারীদেরকে সম্মান দিয়ে, এর আগের বার জামাত ইসলামী যখন সংসদে মাত্র কয়টা আসন, 17টা পাইছে না, সম্মান এবং পদ দেওয়া এবং রেডি করা, আপনার পাশাপাশি দাঁড়িয়ে ফাইট করা, এই জিনিসগুলো তো আলাদা। জামাত ইসলামী নারী নেতৃত্ব কন্টেস্ট করে ইলেকশন আসার জন্য তার রুট লেভেলের যে ভোটটা হয়, সে ভোটে কিন্তু নারীদেরকে সেখানে সিলেকশন দেওয়ার মতো নেতৃত্ব জামাতের হাতে থাকতে হবে। জামাত ইসলামী যে ধারায় রাজনীতি করতেছে আপনি দেখেন, সে ধারার ভিতরে ওপেন কম্পিটিশনে আসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে এখন আসতেছে, এটা আর একটু সময় লাগবে। এই জন্য জামাত ইসলামী রুট লেভেলের নারীরাও কিন্তু পুরুষদেরকে তাদের প্রার্থী হিসাবে এই বেছে নিয়েছে। তো সেই রুট লেভেল থেকে যে ভোটটা আসে সে আলোকে কিন্তু জামাত ইসলামীর কেন্দ্র এই সিলেকশন দেয়। তো আমার জানা মতে জামাত ইসলামীর রুট লেভেল থেকে কোনো মহিলা প্রার্থীর ব্যাপারে এরকম কিন্তু ভোট কেন্দ্রীয় ভাবে পৌঁছে নাই। এই জন্য রুট লেভেলের ভোটাধিকারের উপর ভিত্তি করে জামাত ইসলামী প্রার্থী চূড়ান্ত করে। এখন মহিলা যদি জামাত ইসলামী সামনে ওপেন, আপনারা যেভাবে বলছেন যে জামাত ইসলামী সেভাবে তাদেরকে কন্টেস্টে না দিয়েও আপনি মূলত সম্মানের জায়গায় জামাত তাদেরকে নিয়ে যাচ্ছে। আপনি দেখুন
পুরুষ হিসেবে আমরা যে সমস্ত পরিশ্রম কাজগুলো করি, আমরা কি সে কাজগুলো আমার স্ত্রীকে, আমার আম্মাকে, আমার বোনকে আমি কি করতে দিই? তো জামাত কিন্তু ইসলামী নারীরা তো সমানে সমানে সেই এরকম কাজগুলো কঠিন করছে, একটা কাজে তাদেরকে নারীরা তো না ফ্লাইও দিয়েও করছে, সবই সম্মানের করছে। জায়গায় কিন্তু পৌঁছে দেবে আগামী সংসদে ইনশাআল্লাহ। কিন্তু নারীরা তো সমানে সমানে সবকিছু করছে। আপনারা বলছেন যে সুযোগ পেলে আপনারা সেই অবস্থানটা তৈরি হবে। এখন ধরেন আপনি সুযোগটা পেলেন, কিন্তু আপনি আবার আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে আপনি এই জিনিসটা রাখলেন যে শক্ত কাজ অথবা হচ্ছে যেই কাজ পুরুষ করতে পারে সেই কাজ নারী করতে পারে না। এইটা তো আনফরচুনেট। আনফরচুনেট হওয়ার কোনো কারণ নাই। আপনি সিলেকশন দিতে হবে। আমাদের যে কঠিন কাজগুলো আমরা পুরুষেরা করি, আমরা তো জেনে শুনেও সেই কাজটা করতে পারলেও আমরা আমাদের সম্মানের কারণে মাকে বোনকে সে কাজটা দিই না। আমি সেটা জি। বলছি। এখন জি। নির্বাচনে যুদ্ধে লড়াই হতে হবে, সেখানে জিততে হবে, জিতার মতো করি সে প্রার্থী রুট লেভেল থেকে প্রপোজালে আসতে হবে। জামাত ইসলামের লোকাল প্রপোজাল থেকে, রুট থেকে জি। কোন নারীর ব্যাপারে তো সে প্রপোজাল আসছে, অথচ জামাত ইসলামী তাকে জি, আমি আমি nomination আমি দেয় আপনার নাই। উত্তরটা পেয়েছি, তাহলে আমি কিন্তু আপনার আপনি উত্তরটা মন্তব্য পেয়েছি। একটু করছেন। নাভিদ নওরোজের কাছে যেতে চাই। এক লাইনে বলবেন, আপনি যে লাইনটা শুনলেন, আন্দোলনে নারী পুরুষ ছাত্রী ছাত্র সবাই মিলেই কিন্তু আপনারা করেছেন, বলবেন নাভিদ নওরোজ এক লাইনে। জি, অবশ্যই আন্দোলনে আমরা সবাই মিলে একসাথে ছিলাম এবং জোট সঙ্গী হলো আমরা কিন্তু নারীদের বিষয়ে আমাদের যে রাজনীতি সেটাকে স্পষ্ট করেছে। আমরা চাই নারীদেরকে সামনে এগিয়ে রেখে রাজনীতি এগিয়ে নিয়ে যেতে, এবং আমরা এটা একটি নির্বাচনী জোট। আমরা যদি একসাথে সরকারও গঠন করি, আমরা সবসময় চাবো যে আমাদের রাজনৈতিক দলের যে আদর্শ আছে এবং আমাদের নারীদের বিষয়ে যে আমাদের চিন্তা ভাবনা আছে সেটিকে সবসময় অন্তত সরকারে পুশ করার জন্য আমরা বিরোধী দলে থাকলেও আমরা একই মানে অ্যাডভোকেট পদ্ধতিতে সাইফুর রহমান রাজনীতি এগিয়ে নিয়ে যেই কথাটি বললেন, আপনারা সেই কথাটার সাথে একমত নন, হ্যাঁ অথবা না? না, আমরা সেই কথাটার সাথে একমত নই এবং জি, আমরা আমাদের যে আমি আপনার উত্তরটা পেয়েছি। হাসান আল মামুন একই প্রশ্ন, এক লাইনে যা শুনলেন। সব দিক থেকে নারীরা সমান অধিকার পাক এবং তারা এগিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ। ফজলুল হুদা বাবুল, আসতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে একটু ভিন্ন প্রশ্ন আপনার কাছে। বিএনপির এমপির ডিও লেটার ছাড়া ছেলে মেয়েদের চাকরি হবে না, এক কর্মী সভায় একথা বলেছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম হিলালি। প্রশ্নটা হচ্ছে, আগে আওয়ামী লীগের সুপারিশ ছাড়া চাকরি হতো না এমন অভিযোগ ভুরি ভুরি, এবার কি বিএনপির লেটার ছাড়া চাকরি হবে না? প্রথম কথা, হিলালি সাহেব আমাদের দলের কোনো মুখপাত্র না। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দলটা হচ্ছে অনেক বড়, এবং একটা ওয়ার্ডে আপনি যদি দেখেন তাহলে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, জাসাস, আপনার একটা ওয়ার্ডে যদি 3000 ভোটার থাকে, ওই ওয়ার্ডে আপনি দেখবেন যে 1500 আমাদের দলের নেতাকর্মী। এর মধ্যে আপনি যদি পরিসংখ্যানও ধরেন, যেটা সংখ্যানুপাতিক বলে জামাত অনেকদিন বলে আসছিল, সেই হিসেবে এটা কোনো ধর্তব্যের বিষয় মনে করি না। আপনি যদি বলেন যে আমাদের মুখপাত্র যারা দলের থেকে বলা হয়েছে, যারা দলের নীতি নিয়ে কথা বলে, তাদের কথা বললে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, সেটা এরকম কেউ যদি বলে থাকতেন আমি অবশ্যই বলবো এটা দল বিরোধী। জি, ধন্যবাদ। আরেকটা প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে নির্বাচনে প্রার্থিতা বিদ্রোহে ভুগছে বিএনপি, বোঝানোর পরও মাঠ ছাড়ছে না অনেক নেতা, শরিকদের ছেড়ে দেওয়ার আসনেও একই সমস্যা, শেষ পর্যন্ত বোঝানো হবে, না বুঝলে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থা নেয়াই কি ভোটের মাঠে যথেষ্ট হচ্ছে কিনা? হ্যাঁ, এটা একটা উত্তর দিয়ে আপনাকে, মানে আমার নিজের আসন দিয়ে আমি আপনাকে বলি, আমার এখানে আরো 2জন প্রার্থী ছিলেন, দুজনই যোগ্য, এবং সবাই রাজপথে কম বেশি আমরা আন্দোলন করেছি। দেখুন, তাদের 17 বছরের যে ত্যাগ তিতিক্ষা, আমরা তো আর ওই গুপ্ত রাজনীতি আমাদের কারোই, আমি যেরকম জেল খেটেছি, আমার প্রতিদ্বন্দ্বী আমার যে আরেকজন যে প্রার্থী ছিলেন উনিও জেল খেটেছেন, ঠিক আছে? তো কাজে তাদের এই দাবিটা ছিল যে আমরা কেন পাবো না। 4 তারিখের পরে এসব দাবি অনেক জায়গাতে আপনি দেখেছেন নিউজে, প্রায় ও সবগুলোই শেষ হয়ে গেছে। এখন 300 আসনের মধ্যে আমাদের যদি 1500 ক্যান্ডিডেট থাকে, এর মাঝে আপনার 2-4টা থাকতে পারে 2-1টা, এবং সেটা দল থেকে বহিষ্কার করা হয়েছে, আপনি দেখেছেন। তো কাজে এইটাকে আপনি, যেমন আমার এখানে এখন আমরা সবাই একসাথে, আমার পাশের উপজেলা সভাপতি 4 তারিখের পর্যন্ত হয়েছে, তখন আমরা সবাই একসাথে কিন্তু বসে মিটিং করেছি, নির্বাচনী পরিচালনা কমিটি আমরা এখন গঠন করছি। দুর্ভাগ্যবশত তার মা মারা গেছেন আজকে, কালকে তার জানাজা হবে।
আল্লাহ তাকে বেহেশতবাসী করুক চাচিকে। তো এই জন্য আপনি এটাকে ঢালাওভাবে বলতে পারেন না। বিএনপি একটা বৃহৎ দল, কাজে 1500-র মধ্যে 300 তো হবে। 300 থেকেও আমরা কিছু ছাড় দিয়েছি যুগপৎ আন্দোলনে যারা ছিল। তবে আমার কাছে মনে হয়েছে 21 তারিখ আসতে আসতে বোধহয় একজনও আর থাকবে না। জি, আরেকটা প্রশ্ন, আপনি সংক্ষেপে উত্তর দেবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে জানতে চেয়েছেন ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কিন্তু এর টাকা কোথা থেকে আসবে এমন একটি প্রশ্ন তুলেছেন। তিনি নিজে আবার বলছেন হয়তো আপনারা ট্যাক্স বাড়াবেন, না হয় দলীয় কর্মীরাই শুধুমাত্র এই কার্ড পাবে। ফ্যামিলি কার্ডের প্ল্যানের যে কেবলই কথার কথা নয়, তা প্রমাণের জন্য অর্থের উৎস নিয়ে আপনারা জানানোর কোনো পরিকল্পনা আছে কিনা? ভাই, এনসিপির লোকেরা যত কোটি টাকা আত্মসাৎ করেছে সরকারি থেকে গত এই তিনজনের টাকা হলে সারা বাংলাদেশে কার্ড দেওয়া যাবে, সরকারের টাকাই কার্ড দেওয়া হবে। এটা একটা রাজনৈতিক দল যখন নির্বাচন সামনে থাকে তখন তার ম্যানিফেস্টো দেয়, জনগণের জন্য তারা কি করবেন সেটা বলে, পরিকল্পনা দেন। তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এনসিপির প্ল্যান নেই, সেটা আপ টু এনসিপি। সো এবং রাজনৈতিক সৌন্দর্য হচ্ছে তারা বিএনপিকে এটা নিয়ে কথা বলতেও পারবে। অর্থ থেকে আসবে, অর্থ সরকারি কোষাগার থেকে আসবে। যে দুর্নীতি হয়, তারেক রহমান বলেছে বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত একটা শাসন ব্যবস্থা দিব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন। আমরা কৃষকের জন্য প্ল্যান দিয়েছি, সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য প্ল্যান দিয়েছি, আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড দিব। এটা তো ভাই আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোটা। টাকা থেকে আসে এটা নাহিদের আসলেও জানার কথা না, জানতে গেলে একটু পড়ালেখা করতে হয় যে সরকারের আয়ের উৎস কি কি। জি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় আপনাদের উত্তরটা- চারজনকে অসংখ্য ধন্যবাদ আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক চলছে, চলবেই, এটাই রাজনীতির বৈশিষ্ট্য। কিন্তু এই নির্বাচনকে ঘিরে সব দলের একটা কমন অবস্থান। এই নির্বাচন শুধু ব্যালটের লড়াই নয়, বিশ্বাস ফিরিয়ে আনার এক যুদ্ধ। সে বিশ্বাস তৈরি হবে এ প্রত্যাশা 13.25 কোটি ভোটারের। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল একই সময়। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।